বলতে যা বুঝি এটা লেখা। আমরা 46-এর 1 ধারা, 46-এর 1 ধারা, 46-এর 2 ধারা, 46-এর 3 ধারা, এখানে হচ্ছে আমাদের কথা বা কার্য, কথা বা কার্য, এখানে হচ্ছে কৌশল, এখানে হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আমাদের একটু মনে রাখতে হবে। 46-এর 1-এ হচ্ছে কথা বা কার্য, অর্থাৎ কোনো ব্যক্তিকে কথা বা কার্য দ্বারা যদি আম গ্রেফতার করা না যায়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে তার দেহ স্পর্শ, কথা বা কার্য দ্বারা গ্রেফতার করা না গেলে তার দেহ স্পর্শ করে গ্রেফতার করতে হবে। তারপরে 46-এর 2-এ হচ্ছে কৌশল, বল মানে ওই প্রয়োজনে বল প্রয়োগে যদি গ্রেফতার মানে কৌশল অবলম্বন করে গ্রেফতার করতে হবে। আর 46-এর 3-এ হচ্ছে যদি আসামিটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় আসামি না হয়, সেক্ষেত্রে উক্ত আসামিকে গ্রেফতারকালে কোনো অবস্থাতেই মৃত্যু ঘটানো যাবে না। এই 46-এর 3-এর সাথে আবার পিআরবি আছে 153-র ঘোড়ার গ বিধি, এটা মনে রাখবেন, ঘোড়ার গ বিধি। 46-এর 3-এর সাথে 153-র ঘোড়ার গ বিধি। তাহলে 46-এর যেই 3টা ধারা আলোচনা করলাম, এটাকে আবার রিভিউ করে দিচ্ছি, আবার বলছি আপনারা আবার আমার সাথে মিলিয়ে নেন, রিভিশন দিয়ে নেন। আমরা এমনভাবে আলোচনা করব যেন পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো যেন আমরা পরিষ্কারভাবে ধারণা পেয়ে যাই, ক্লাসের পড়ার জন্য আমরা ক্লাসে শিখতে পারি। তাহলে গ্রেফতারের যেই সংজ্ঞাটা বা গ্রেফতার বলতে আমরা কি বুঝি, এটার এই 3টা টার্মস আমরা দিব। প্রথম হচ্ছে কথা বা 46-এর 1 ধারায় কথা বা কার্য দ্বারা গ্রেফতার করা সম্ভব না হলে দেহ স্পর্শ করে গ্রেফতার করতে হবে। তারপরে ওই অপরাধী বল প্রয়োগ করলে কৌশল অবলম্বন করে গ্রেফতার করতে হবে 46-এর 2 ধারা। 46-এর 3 ধারা হচ্ছে অপরাধী বা আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি না হয়, সেক্ষেত্রে গ্রেফতারের সময় উক্ত আসামির মৃত্যু ঘটানো যাবে না। 153-র ঘোড়ার গ বিধি, ঠিক আছে? তার মানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় আসামি যদি ওইরকম পরিস্থিতি সৃষ্টি হয়, আপনার প্রাইভেট ডিফেন্সের প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে 153-র ঘোড়ার গ বিধি অনুসরণ করে কি উক্ত আসামিকে গ্রেফতারকালে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এটা 46-এর 3-এ অবশ্যই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী হতে হবে। তাহলে এটা ছিল আমাদের মানে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এই 46-এর। এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 46-এর ক থেকে 46-এর উ পর্যন্ত, ঠিক আছে? তাহলে 46-এর ক, 46-এর ক ধারায় মূলত কি বলা আছে এটা আমরা আগে একটু বোর্ডে লিখে নেই। 46-এর ক, 46-এর কতে মূলত বলা হয়েছে গ্রেফতারের গ্রেফতারের পদ্ধতি, গ্রেফতারের পদ্ধতি, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারী ব্যক্তির কর্তব্য। তাহলে মূল যেই ধারাটা এটা আমরা আগে মাথায় নিয়ে নেই। 46-এর কতে বলছে গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারী ব্যক্তির কর্তব্য। অর্থাৎ এই 46-এর ক ধারাটা পুরাটাই বলা হয়েছে আমরা যারা পুলিশ অফিসার আছি, এই পুলিশ অফিসাররা এই গ্রেফতারি কার্যক্রম কিভাবে সুসম্পন্ন করব এই বিষয়ে আমাদের এই 46-এর কতে মূলত ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? তো এই ইনস্ট্রাকশনের এই পুরা 46-এর ক ধারাটার মধ্যে আবার 6টা কথা আছে। কয়টা কথা? 6টি। এই 6টি বিষয় আমাদের মনে রাখতে হবে। এখন সবাই খুব মনোযোগ দেন।
আমি একটা কৌশল লিখতেছি, হ্যাঁ? কৌশলটার নাম হচ্ছে, এটা একটা ট্রিক্স। এই ট্রিক্সটা সবাই আয়ত্ত করবেন। এই ট্রিক্সটা হচ্ছে পরিসাবা পরিসাবা আ আই পরিসাবা আ আই, হ্যাঁ? পরিসাবা আ আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। পরিসাবা আ আই, গ্রেফতারকারী এবং এই যে পরিসভা আ আই, এটা হচ্ছে আমাদের ট্রিক্স। পরিসাবা আ আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। ঠিক আছে? পরিসাবা আ আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। এখন দেখেন, আমি এটা আপনাদের বুঝাই দিই। আপনার এই যে 46-এর ক না, এই 46-এর ক এর আবার 46-এর ক, এই 46-এর ক এর আবার এটার ভিতরে একটা ক আছে। বুঝার চেষ্টা করেন। 46-এর ক এ ভিতরে একটা ক আছে। আবার 46-এর মানে টোটাল ৬টা কথা। কয়টা কথা বলছি? ৬টা। 46-এর ক এর মধ্যে ৬টা কথা। তাহলে 46-এর ক দিলাম আমরা, 46-এর 46-এর ক এর মধ্যে, ক এর ভিতরে আবার খ। 46-এর ক এর সাথে হচ্ছে গ। এইভাবে চ পর্যন্ত যাবে। এটা সবাই খুব সুন্দরভাবে বুঝে নেবেন। 46-এর কর সাথে হচ্ছে ঘোড়ার ঘ। তারপরে 46-এর কর সাথে উ। 46-এর কর সাথে চ। এখান থেকে প্রশ্ন মাস্ট বি পরীক্ষা আসবেই। আপনারা দেখছেন এই বছরও আসছে। আমাদের যখন কোনো আইন সংশোধন হয়, অধ্যাদেশ, ওই অধ্যাদেশের প্রতি আমাদের যেই প্রশ্নকর্তারা আছেন ওনারা খুব বেশি গুরুত্ব দেয়। তাহলে ওই 46-এর ক ধারাটা হচ্ছে 2025 ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ। এই 46-এর ক ধারায় বলা হয়েছে গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য। গ্রেফতারকারীর কর্তব্য অর্থাৎ যে পুলিশ অফিসার গ্রেফতার করবে তার কর্তব্য কি। আমরা এটাকে একটা কৌশলের মাধ্যমে শিখবো, সেটা হচ্ছে পরিসাবা আ আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। পরিসাবা আ আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। আপনি নিজে যদি এই বিষয়টা আয়ত্ত করতে যান, আপনার মিনিমাম ৪-৫ ঘন্টা সময় এনালাইসিস করতে হবে। তো আমি এটাকে একবারে খুব সহজ করে দিচ্ছি আপনাদের। এখন আপনাদের ভেঙে বুঝাই দিচ্ছি। এই যে পরি আছে না, এই পরি, প্রথম পরি শব্দটা, এটা দিয়ে দুইটা হবে। পরি পরি মানে হচ্ছে পরিচয়পত্র, আইডি কার্ড। তাহলে আইডি কার্ড নিয়ে 46-এর ক এর 46-এর ক এর ক ধারায় আলোচনা হচ্ছে আইডি কার্ড নিয়ে, আবার 46-এর ক এর খ ধারায়ও আইডি কার্ড নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে পরিচয়, পরি দিয়া হচ্ছে পরিচয়, পরিচয়পত্র মানে কি আইডি কার্ড। এই আইডি কার্ড নিয়ে আলোচনা 46-এর ক এর ক ধারা, আবার 46-এর ক এর খ ধারা। তাহলে এই ক ধারায় বলা হয়েছে আইডি কার্ডটা কি করতে হবে? বহন করতে হবে। আইডি কার্ড এখানে স্পষ্ট, আপনার স্পষ্টাক্ষরে আপনার নাম থাকবে, বহন করতে হবে। 46-এর ক এর ক ধারায় বলছে এই পরিচয়পত্র বা আইডি কার্ডটা বহন করতে হবে। আর 46-এর ক এর খ ধারায় বলছে এই পরিচয়পত্রটা কি করতে হবে? যদি ওই ঘটনাস্থলে আপনি যেখানে গ্রেফতার করতে গিয়েছেন ওইখানে ব্যক্তিগণ যদি আপনার আইডি কার্ড দেখতে চায়, তাহলে অবশ্যই সে আইডি কার্ডটা কি করতে হবে? দেখাতে হবে। তাহলে এই পরিদিয়া হচ্ছে পরিচয়পত্র বা আইডি কার্ড। এই আইডি কার্ডটা 46-এর ক এর ক ধারায় হচ্ছে প্রথম কি করতে হবে? ধারণ করতে হবে বা বহন করতে হবে। আর গ্রেফতার পরে ওই ঘটনাস্থলে যদি মানে উপস্থিত ব্যক্তিগণ যদি আপনার আইডি কার্ড দেখতে চায়, তাহলে এই 46-এর ক এর খ ধারা মোতাবেক আপনার সেটা অবশ্যই দেখাতে হবে। তাহলে আমরা এই পরি দিয়া বুঝে নিলাম। আমাদের 46-এর ক এর টোটাল 6টা কথার মধ্যে এই পরি দিয়া 2টা কথা আমরা শিখে নিলাম। 46-এর ক এর ক, 46-এর ক এর খ, এই 2টা ধারা আমরা শিখে নিলাম। একটা কথা এখানে বলে রাখি, এই 46-এর ক এর ক, এটা আমি যেই গেজেটটা পাইছি বাংলা, এটার মধ্যে এইভাবেই আছে। এখন আমাদের যে পুলিশ হ্যান্ডবুকটা আছে এটার মধ্যে তো সংযুক্ত করবে। ওখানে যদি 46-এর 46-এর
ক এর সাথে যদি এই ক না দিয়ে যদি এক দেয় তাহলে আরো সুন্দর লাগবে বিষয়টা। আমি এখনো ওইটা পাই নাই, ওইটা পেলে সবাই কনফার্ম হয়ে যাবে। কিন্তু আমি যেই গ্যাজেটটা পাইছি এভাবেই লেখা। এটা আমি এভাবে আপনাদের শিখাচ্ছি। আচ্ছা, তাহলে এই পরি দিয়া ২টা কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। তারপরে এখন এই পরি দিয়া ২টা কথা সবার ক্লিয়ার হইছে কিনা একটু ওই লাইক বা রিঅ্যাকশন দিয়ে আপনারা একটু প্রকাশ করেন। আমি একটু দেখতে চাই কার ক্লিয়ার হইছে। পরিষেবা আই গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারী ব্যক্তির কর্তব্য তাই। জিয়া ভাইয়ের ক্লিয়ার হইছে। আর কার ক্লিয়ার হইছে? একটু ফাস্ট রিঅ্যাকশন দিবেন, তাহলে আলোচনা তো পুরো এই অধ্যাদেশটা আলোচনা করতে হবে। সেই জন্য এটা এইভাবে সুন্দরভাবে গুছালোভাবে আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার। আপনারা রিঅ্যাকশন দিয়েন। আচ্ছা, সাদা কালো লিজা আপু কি কি হয়েছে? আপনি এই বিষয়টা বুঝতে পারেন নাই নাকি? না পরে জয়েন করছেন? আচ্ছা, পরিষেবা আই গ্রেফতারকারীর গ্রেফতারের পদ্ধতি, গ্রেফতারকারীর কর্তব্য তাই। এই টেকনিকে আমরা পুরো বিষয়টা আলোচনা করতেছি। তাহলে এই ২টা কথা শেষ। আমাদের এই ৪৬ এর কর মধ্যে হচ্ছে টোটাল ৬টা কথা। মাস্ট বি এগুলো আমাদের শিখতে হবে পরীক্ষার জন্য এবং বুঝে পড়তে হবে। যেহেতু আমাদের পুস্তক সহ পরীক্ষা, আমরা যদি বুঝে না পড়ি তাহলে আমরা পরীক্ষার প্রশ্নপত্রের সেন্স ধরতে পারবো না এবং লিখতে পারবো না। পুস্তক সহ পরীক্ষা এটাই সাপোর্ট, সবচেয়ে বড় শক্তি। বুঝে পড়লে ওই মূল বই থেকে দেখে বুঝে আমি লিখতে পারবো। আমার আগে থেকে যদি ভালোভাবে এই ধারা সম্পর্কে ধারণা থাকে। তাহলে সাথে হচ্ছে কি স্মারকলিপি। এটা হচ্ছে ৪৬ এর কয়ের গ। ৪৬ এর কয়ের গ ৩ নাম্বার কথা। সাথে হচ্ছে স্মারকলিপি। এখন স্মারকলিপিটা কিসের? এটা আপনাদের বুঝাইতে হবে, তাই না? সাথে স্মারকলিপি আমি বুঝাবো। আগে মূল শব্দটা চিনেন। এই স্মারকলিপিটা হচ্ছে গ্রেফতারের স্মারকলিপি। আর বাতে হচ্ছে বাসার বাইরে। এটা হচ্ছে যে এটার সাথে এটা সম্পর্ক। ৪৬ এর কয়ের ঘোড়ার গর সাথে হচ্ছে বাসার বাইরে। হ্যাঁ? আর আতে হচ্ছে আঘাতের চিহ্ন। আঘাতের চিহ্ন থাকলে করণীয় কি? এই বিষয়ে আলোচনা হচ্ছে এই ৪৬ এর কয়ের তে আঘাতের চিহ্ন। আর আইতে হচ্ছে আইনজীবী। আইনজীবীর সাথে কিসের সম্পর্ক? ৪৬ এর কয়ের চ। তাহলে মূল যে কিওয়ার্ড গুলো আমরা আইডেন্টিফাই করছি, এই ৪৬ এর ক ধারার মধ্যে টোটাল ৬টা কথা আমাদের মনে রাখতে হবে। গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারীর কর্তব্য, মানে পরিষেবা আই গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। তাহলে এই পরিদিয়া হচ্ছে পরিচয়পত্র বহন বা ধারণ, আর পরিদিয়া হচ্ছে পরিচয়পত্র দেখাইতে হবে। এই ২টা কথা শেষ। মানে এই যে এই কর আর খ এই ২টা কথা। আর সাদিয়া হচ্ছে স্মারকপত্র। কিসের? স্মারকপত্র হচ্ছে গ্রেফতারের স্মারকপত্র। এই গ্রেফতারের স্মারকপত্র প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে এটার কথা। বাদিয়া হচ্ছে বাসার বাইরে গ্রেফতার করলে সেক্ষেত্রে করণীয় কি? এটা হচ্ছে ৪৬ এর কয়ের ঘোড়ার ঘর কথা। যেহেতু জায়গা কম আমি নিচে না লেখাই পাশাপাশি লিখছি বাসার বাইরের বিষয়টা। আর আতে হচ্ছে আঘাতের চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই বিষয়ে আলোচনা করব আমরা। আর আইতে হচ্ছে আইনজীবীর বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ৪৬ এর যে ৬টা কথা, ৪৬ এর কয়ের যে ৬টা কথা, এই ৬টা কথা একজন বলেন তো আমি কি বুঝাইছি? এটুকু শুধু বলেন। পরিষেবা আই এটুকু শুধু বলেন। ওয়ার্ডগুলা, কিওয়ার্ডগুলা। যেকোনো একজন যে বুঝতে পারছেন। প্রথম থেকে যিনি ক্লাস করছেন। একবারে সহজ লাগবে। কেউ একজন বলেন। জিয়া ভাই বুঝছেন না? জি স্যার। আচ্ছা, বাপ্পি ভাই বলতে চাইছে, বলুক। বলেন বাপ্পি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আপনার এই ওয়ার্ডটা আছে ৬টা শব্দ পরিষা বা আই। হুম, পরিতে হচ্ছে আপনার ২টা পয়েন্ট। হুম, প্রথমটা হচ্ছে পরিচয় পত্র বহন করতে হবে। হুম, তারপরেরটা হচ্ছে আপনার পরিচয়পত্র দেখাতে হবে। হুম। তারপর হচ্ছে স্মারক, গ্রেপ্তারের স্মারক তৈরি করতে স্মারকপত্র। হবে। বাতে হ্যাঁ, হুম। বাতে হচ্ছে বাড়ির বাইরে গ্রেপ্তার করার করলে মানে পদ্ধতি। মানে বাড়ির বাইরে গ্রেফতার করলে পুলিশ অফিসার কি করবে এই বিষয়ে আলোচনা আমরা করব। গ্রেপ্তারের করণীয়, হ্যাঁ। হ্যাঁ।
আর আতে আছে আঘাত, আঘাত থাকলে পুলিশ আঘাতের চিহ্ন অফিসারের থাকলে, করণীয়। হ্যাঁ। আর আইতে হচ্ছে আইনজীবীর সাথে এটা হচ্ছে দেখা করার আইনজীবী সুযোগ দিতে হবে। 11 সুযোগ দিছে। এই, তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি, হ্যাঁ? এটুকু সবাই তো বুঝছেন আশা করি। এখন দেখেন, এই প্রথম ২ টার আলোচনা আমরা করে দিছি। এই ৪৬ এর ক এর ক, আর ৪৬ এর ক এর খ। এই ২ টা এই পরিচয়পত্র নিয়া এই ২ টা আলাপ আমাদের শেষ। এখন আমরা আলাপ করব হচ্ছে স্মারকপত্র নিয়া। ৪৬ এর ক এর গরুর গ। এই গরুর গতে হচ্ছে স্মারকপত্র, মানে গ্রেফতারের স্মারকপত্রটা হচ্ছে এটা হচ্ছে আইডি কার্ড। আরো সহজ করে দিচ্ছি। আইডি কার্ড বহন বা ধারণ। আর এই আইডি কার্ডটা হচ্ছে দেখানো। আর ৪৬ এর ক এর গতে হচ্ছে স্মারকপত্র, গ্রেফতারের স্মারকপত্র। গ্রেফতারের স্মারকপত্র। ৪৬ এর ক এর ঘোড়ার গতে হচ্ছে বাসার বাইরে গ্রেফতার করলে করণীয়। বাসার বাহিরে থেকে, বাসার বাহির থেকে গ্রেফতার করলে করণীয়। ৪৬ এর ঘোড়ার গ। ৪৬ এর ক এর উ, এটা হচ্ছে আমাদের আঘাতের চিহ্ন থাকলে করণীয় কি? আঘাতের চিহ্ন, চিহ্ন থাকলে। তারপরে ৪৬ এর ক এর চ, আইনজীবী। আইনজীবী বা আত্মীয় স্বজনের সাথে, স্বজনের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। সুযোগ। তো মূল এখানে টোটাল ৬টা কথা বলছিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬টা কথা দেখেন হয়ে গেছে। পরিষেবা আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। এটাকে ভাঙলে এই বিষয়গুলো দাঁড়ায়। এখন কিছু আলোচনা বাকি আছে, যেটা হচ্ছে গ্রেফতারের স্মারকপত্র। এটাকে ইংলিশে বলে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। শব্দটার সাথে আপনারা পরিচিত না, বলে দিলাম। মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, গ্রেফতারের স্মারকপত্র। তো এই গ্রেফতারের স্মারকপত্র জিনিসটা কি? হুম, এটা আপনাদের বোঝার দরকার আছে। এই গ্রেফতারের স্মারকপত্র বলতে আপনার বোঝানো হয়েছে, আপনি যে ব্যক্তিকে গ্রেফতার করবেন, সেই ব্যক্তিকে আপনি কোন স্থান থেকে গ্রেফতার করলেন, এবং ওই ব্যক্তির যে স্থান থেকে গ্রেফতার করছেন ওইখানে আহ, তার যে নিকটতম আত্মীয় স্বজন থাকে, সেই আত্মীয় স্বজনের, ধরেন আপনি যদি নর্মালি বাসার ভিতর থেকে অ্যারেস্ট করেন, তাহলে আত্মীয় স্বজন থাকবে। তো ওই আত্মীয় স্বজনের নাম আপনার অবশ্যই এই স্মারকপত্রের মধ্যে উল্লেখ করতে হবে। নাম, ঠিকানা একবারে পূর্ণাঙ্গভাবে। আর যদি তাকে আহ, বাহির থেকে গ্রেফতার করা হয়, বাহিরের কোনো স্থান, তাহলে অবশ্যই ওই যেই এলাকা থেকে বা যে স্থান থেকে গ্রেফতার করা হবে, সেই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে, সম্মানিত ব্যক্তি, সেই ব্যক্তির সাক্ষী বা স্বাক্ষর গ্রহণ করতে হবে। যদি পরিস্থিতি এমন হয় আপনার এই কোনো অবস্থাতেই কোনো সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? পরিস্থিতি বিবেচনায় তখন ওই কারণটা আপনার উল্লেখ করতে হবে স্মারকপত্রে, কেন আপনার সম্ভব হইল না। আর ওই ঘটনাস্থলে যাকে গ্রেফতার করা হবে তার যে ফিঙ্গারপ্রিন্ট আছে, সেই ফিঙ্গারপ্রিন্টটা এবং তার স্বাক্ষর গ্রহণ করতে হবে, যদি সে দিতে অস্বীকৃতি না জ্ঞাপন করে। তো এই হচ্ছে মূলত গ্রেফতারের স্মারকপত্রের আলোচনা। আমার মনে হয় গ্রেফতারের যে স্মারকপত্র বা মেমোরেন্ডাম অফ অ্যারেস্টের যে বিষয়টা,
এটা মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারছি, তাই না? বুঝতে পারছেন গ্রেপ্তারের স্মারকপত্র কি, এটার মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে? রেসপন্স করবেন, দয়া করে রেসপন্স করলে আমি বুঝতে পারি যে আসলে আমি বুঝাইতে পারতেছি কিনা। তাহলে গ্রেপ্তারের স্মারকপত্র বা মেমোরেন্ডাম অফ অ্যারেস্টের যে বিষয়টা, এটা মনে হয় আমরা বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারে নাই, মাত্র 2 জন বুঝতে পারছে। আচ্ছা, আবার ভিডিওটা দেখে নেবেন আপনারা, তাহলে ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে বাসার বাহিরে। এখন আপনি বাসার বাহির থেকে গ্রেফতার করছেন, সেক্ষেত্রে অবশ্যই ওই গ্রেফতারকৃত ব্যক্তির যে বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে, তাকে কোন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে, কখন গ্রেফতার করা হয়েছে, কি কারণে গ্রেফতার করা হয়েছে, এই সকল বিষয় অবশ্যই 12 ঘন্টার মধ্যে জানাইতে হবে তাদের আত্মীয় স্বজনকে। 12 ঘন্টার মধ্যে, হ্যাঁ। আর এই যে পরে আসতেছি, 12 ঘন্টার মধ্যে 46 কয়ের ঘোড়ার ঘ, বাসার বাহিরের যে বিষয়টা আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে 46 কয়ের উ, যেটা আঘাতের চিহ্ন থাকলে, যদি আঘাতের চিহ্ন থাকে সেক্ষেত্রে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই প্রাথমিক চিকিৎসাটা প্রদান করবে মেডিকেল অফিসার, অথবা মেডিকেল অফিসার না থাকলে ওই রেজিস্টার প্রাপ্ত যে চিকিৎসক আছে তার মাধ্যমে প্রাথমিক চিকিৎসাটা প্রদান করার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের কোনো ডাউট নাই। তারপরে এই আঘাতের পরে দিয়ে আবার আইনজীবী, আইনজীবী বা আত্মীয় স্বজনের সাথে কি দেখা করার সুযোগ প্রদান করে দিতে হবে বা পরামর্শ করার সুযোগ দিতে হবে। এটাও হচ্ছে 12 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে। তো এই যে এই সকল বিষয়, এই 12 ঘন্টার মধ্যে যে এটা করতে হবে, এই সকল বিষয় কিন্তু আমরা আমাদের আইনে ছিল, আগে একবারে স্পষ্টভাবে ছিল না। এই পুলিশ রেগুলেশন বা সাক্ষ্য আইনে এই সকল জায়গায় আমাদের এই বিষয়ে আমরা জানছি, কিন্তু একবার এখন ফৌজদারি কার্যবিধি যেহেতু আমাদের পুলিশের কার্যক্রম এবং ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, সেই জন্য এখানে ক্লিয়ার করে এই অধ্যাদেশের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিছে। যেমন আইডি কার্ডের বিষয়টা আমরা কিন্তু 220 বিধির মধ্যে আমরা পড়ছিলাম পুলিশ রেগুলেশনের, আমরা পুলিশরা কিন্তু পুলিশ রেগুলেশন অনুযায়ী পরিচালিত হই। আর আঘাতের চিহ্ন থাকলে আমরা এখানে এই পুলিশ রেগুলেশন 312 321 এই বিষয়গুলা আমরা আলোচনা পাইছিলাম। আর এখানে এই যে আইনজীবী বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার যে সুযোগ দিতে হবে, এটা আমরা সাক্ষ্য আইনেও পাইছি, এবং আমাদের যে বাংলাদেশ সংবিধান আছে ওইটার 32 অনুচ্ছেদও আমরা এটা আলোচনা আছে, এটা আমরা জানি। তো এই হচ্ছে আমাদের গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী ব্যক্তির কর্তব্য সম্পর্কে ওই 2025 সালের যে ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের আঙ্গিকে 46-এর ক ধারার পূর্ণাঙ্গ আলোচনা। এই পূর্ণাঙ্গ আলোচনা আমার মনে হয় এর চাইতে সহজভাবে আমার পক্ষে বোঝানো সম্ভব না। কি অবস্থা আপনাদের? এই 46-এর ক ধারাকে আমি বুঝাইতে পারছি ভাই? পরিষেবা আই, হ্যাঁ, এখন মোটামুটি সবাই বুঝছে তাইলে। ফাইন। পরিষেবা আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কর্তব্য তাই। তাহলে আবার বলতেছি কি, পরিষেবা আই, গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতারকারীর কি কর্তব্য তাই। শুধুমাত্র এই যে কৌশলগুলা, ছোট ছোট কৌশল আপনাকে পড়াশোনায় খুব বেশি আগ্রহী করে গড়ে তুলবে। আপনি এই কৌশলটা শুধু মনে রাখবেন, এই প্রশ্নটা যদি আসে, এই এই মাত্র ছোট একটা কৌশলের মাধ্যমে পুরো বিষয়টা আপনি গুছায় পরীক্ষার হলে লিখে আসতে পারবেন। আর পরীক্ষা হলে তো ওই পুরো আমি আবারও বললাম, যেহেতু আমাদের পুস্তক সহ পরীক্ষায় গেজেট তো হুবহু লেখা তুলে দিতে পারবেন না, এটা আপনার নিজের ভাষায় কনভার্ট করে লিখতে হবে। যারা নিজের ভাষায় কনভার্ট করে মগজ থেকে লেখে তারাই ভালো মার্ক পায় এবং সিরিয়ালে আগে চলে যায়, এবং তারা প্রমোশন পায়, সৃষ্টিকর্তা সম্মানিত করেন। তা আশা করি আমরা এই 46-এর ক ধারার মূল বিষয়বস্তু খুব সহজভাবে বুঝতে সক্ষম হয়েছি। এখন আমরা 46-এর খ, হ্যাঁ, 46-এর ক ধারায় এই 3টা টার্মস আছে, আবার 46-এর খতে, সরি 3টা বলে, সরি 6টা আছে, আবার 46-এর খতে গিয়া 3টা হয়ে গেছে। এখন 46-এর খ ধারাটা আমরা আলোচনা করব। ক ধারা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই, তাই না? মুছে ফেললাম। আসলে
1 ঘন্টা সময় খুব কম হয়ে যায়। এই সময়ের মধ্যে আমি আপনাদের টাইম দিয়ে দেই হচ্ছে 8:55 র মধ্যে সবাই উপস্থিত থাকবেন। 8:55 থেকে মানে 5 মিনিটের মধ্যে সবাই উপস্থিত হয়ে গেলে আমি সুযোগ পাই জিনিসগুলো একবারে ভেঙে চুরে আপনাদের বুঝায় দেওয়ার জন্য। আপনারা জাস্ট টাইমে অনেকে জয়েন করেননি আজকে, এটা আসলে ঠিক না। আপনারা জাস্ট টাইমে জয়েন করবেন। রক্ষণাবেক্ষণ অফিসার বাধ্য থাকবে। রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণকারী অফিসার তথ্য প্রদানে বাধ্য থাকবে। তথ্য প্রদানে বাধ্য থাকবে। এখন আসেন আবার একটু এই পুরো 46-এর যেই খ আছে, 46-এর খ এর যেই ধারাটা আছে এই ধারাটা আমরা বিস্তারিতভাবে বুঝাই দিই। 46-এর খ এর মূল যেই টার্মসটা সেটা হচ্ছে রেজিস্টার। অর্থাৎ রেজিস্টারে অফিসিয়াল যে রেজিস্টার আছে বা দাপ্তরিক রেজিস্টার যেটাই বলি না কেন, অফিসিয়াল রেজিস্টার এবং জিডিতে গ্রেফতার সম্পর্কে তথ্য রেকর্ড করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এখন এখানে আবার এটার ভিতরে আবার ৩টা কথা আছে। ৪৬-এর খ এর ১, ৪৬-এর খ এর ১-এ বলা হয়েছে অফিসিয়াল রেজিস্টারে এই সকল প্রকার তথ্য, কাদের সকল প্রকার তথ্য? গ্রেফতারকারী ব্যক্তির, তারপর হচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে বা ওই গ্রেফতারকারী ব্যক্তির মনোনীত আহ, ব্যক্তি অথবা তার নিকটতম আত্মীয় স্বজন, এই সকলের তথ্যাদি এই রেজিস্টারে রেকর্ড করে রাখতে হবে, লিপিবদ্ধ করে রাখতে হবে। ৪৬-এর ১-এর মূল কথা। ৪৬-এর ২-এ হচ্ছে স্মারকলিপি। এই স্মারকলিপিটা হচ্ছে ধরেন আপনি দায়িত্বরত পুলিশ অফিসার হিসেবে আপনি যেই থানায় দায়িত্বরত আছেন সেই এলাকা থেকে গ্রেফতার করলেন। সেখানে গ্রেফতার করলে আপনার অবশ্যই আপনি এই গ্রেফতারের স্মারকলিপি তো প্রস্তুত করার বিষয়ে আমরা জানছি। এই স্মারকলিপি প্রস্তুত করে জিডিতে থানায় এসে কিন্তু জিডিতে নোট দিবেন, অবশ্যই নোট দিবেন। কিন্তু আপনি যদি আপনার নিজ থানা ব্যতীত অন্য থানা এলাকায় গ্রেফতার করেন সেক্ষেত্রে আপনি স্মারকলিপিটা কি করবেন? এটাই হচ্ছে এই ২ ধারার মূল আলোচনা। তাহলে স্মারকলিপিটা হচ্ছে নিজ এবং অন্য থানা এলাকার ক্ষেত্রে করণীয়। তাহলে অন্য থানা এলাকায় যদি আপনি গ্রেফতার করেন তাহলে ৪৬-এর খ এর ২-এ বলা হয়েছে অবশ্যই ওই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবে উনাকে বিষয়টা কি করতে হবে? অবগত করতে হবে অনুলিপি প্রদানের মাধ্যমে। তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অধস্তনকে দিয়ে জিডিতে বিষয়টা নোট দিয়ে রাখবে। ঠিক আছে? বা যে রেজিস্টারটা মেনটেন করে সেই রেজিস্টারে এটা নোট ডাউন করবে। তাহলে ৪৬-এর খ এর ২ ধারার বিষয়বস্তুটা আমরা ক্লিয়ার হয়েছি। ৪৬-এর খ এর ৩ ধারা রক্ষণাবেক্ষণকারী অফিসার। অর্থাৎ এই যে গ্রেফতার সম্পর্কিত যেই তথ্যাদি আছে এই তথ্যাদিগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য যাকে দায়িত্ব বা মনোনীত করা হবে সেই অফিসার এই তথ্যগুলা কেউ জানতে চাইলে তাদেরকে জানাইতে বাধ্য থাকবে। এই ৪৬-এর খ এর ৩ ধারায় এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। আশা করি ৪৬-এর খ এ অফিসিয়াল রেজিস্টার ও জিডিতে যেই আম, গ্রেফতার সম্পর্কিত তথ্য রেকর্ড করার বিধান আছে এই বিধান সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে আপনাদের রিঅ্যাকশন দেন। আমি ৪৬-এর গতে চলে যাব। ৪৬-এর গ আর ঘোড়ার গ একবারে ছোট, ওগুলার সাথে সাথে আলোচনা শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তাহলে ৪৬-এর কতে আমরা ৬টা কথা শিখেছি আর ৪৬-এর খতে আমরা ৩টা কথা শিখলাম। এখন ৪৬-এর গরুর গ। ৪৬-এর গরুর গ। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমি যে গদারার বিস্তারিত আমরা আলোচনা শেষ করলাম, এখন আমরা ৪৬-এর গদারার বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ওই রক্ষণাবেক্ষণ অফিসার, গ্রেফতারকারী রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণকারী অফিসারের স্যার আপনার বোর্ডটা স্পষ্ট না। আপনি ওই ইয়া করে নেন, রোটেট করে নেন। রক্ষণাবেক্ষণকারী অফিসারের
গ্রেফতার সম্পর্কে গ্রেফতার সম্পর্কে কর্তব্য। রক্ষণাবেক্ষণকারী অফিসার বলতে এখানে সরকার যাকে মনোনীত করবে ওই মনোনীত অফিসারের এই গ্রেফতার সম্পর্কে কি কর্তব্য এই ৪৬-এর গ ধারায় মূল আলোচনা। এখন এটাকে যদি আমরা ভেঙে আলোচনা করি, একটু বুঝার আছে, একটু ভেঙে বুঝাই দিই আপনাদের। অর্থাৎ আমাদের জেলা পর্যায়ে এবং মেট্রোপলিটন পর্যায়ে যদি আমাদের এই রক্ষণাবেক্ষণকারী অফিসার নিয়োগ করতে হয়, তাহলে অবশ্যই এএসআই পদমর্যাদার নিম্নে নয় এমন পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করতে হবে। তার কাজ কি? কোনো আসামি থানায় নিয়ে আসলে বা ওই নির্দিষ্ট এলাকায়, সেটা জেলার মধ্যে জেলার যেই দপ্তর আছে, মেট্রোপলিটন সদর দপ্তর আছে, ওই দপ্তরেও থাকতে পারে, ওখানে নিয়োগ থাকবে। ওই যাকে নিয়ে আসা হবে তার নাম ঠিকানা, পূর্ণাঙ্গ নাম ঠিকানা, তাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে, তার মনোনীত কোনো ব্যক্তি আছে কিনা, তার পরিবারের আত্মীয় স্বজনের নাম ঠিকানা, এই সকল কিছু তথ্য সংরক্ষণ করবে এই এএসআই পদমর্যাদার একজন পুলিশ অফিসার। এই সংরক্ষণ করার বিষয়ে এই ৪৬-এর গয়ে ক্লিয়ার ভাবে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় আমি ৪৬-এর গটাও আপনাদের বুঝাইতে পারছি। আচ্ছা, এই লিজা আপু বলল মানে লেখা স্পষ্ট না। আপনারা কি লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন? হুম? ৪৬-এর গুড়ার ঘ, এগুলার কোনো আলাদা কোনো কথা নাই, একবারে ভিতরের মূল আলোচনা করে দিলাম। গ্রেফতারকৃত ৪৬-এর ঘোড়ার গ হচ্ছে গ্রেফতারকৃত গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তা ও চিকিৎসা। অর্থাৎ ৪৬-এর ঘোড়ার গতে বলছে গ্রেফতারকৃত ব্যক্তির যে নিরাপত্তা আছে এবং চিকিৎসা, এই সম্পর্কিত বিধান হচ্ছে ৪৬-এর ঘোড়ার গতে। এখানে বলা হয়েছে আপনি যেই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসছেন বা আপনি যেই ব্যক্তির হেফাজতকারী ব্যক্তি হিসাবে দায়িত্বে থাকবেন, সেই ব্যক্তির কোনো অসুবিধা যাতে না হয়, তার নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, সেটা এনশিওর করবেন। এবং তার চিকিৎসার প্রয়োজন হলে সে যেন যুক্তিসঙ্গত চিকিৎসা সেবাটা পায়, সেদিকেও আপনার দায়িত্ব কর্তব্য হিসেবে আপনার এই কাজ বিবেচিত হবে। আমি মনে হয় গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তা ও চিকিৎসাও বুঝাইতে পারছি। অর্থাৎ আপনি হেফাজতকারী হিসেবে, ওই ব্যক্তির হেফাজতকারী হিসেবে দায়িত্বে থাকাকালে আপনার সকল দায় দায়িত্ব তার নিতে হবে। এটা হচ্ছে ৪৬-এর গোড়ার গ ধারা। এখন সব ধারার আলোচনা শেষ। আমাদের ৪৬-এর উ ধারাটা শুধু আলোচনা করা বাকি আছে, শুধু উর মধ্যে ৩টা কথা আছে। আমরা বলছিলাম ৪৬-এর কয়ে ৬টা কথা, ৪৬-এর ক্ষয়ে হচ্ছে অর্ধেক ৩টা কথা, আবার গরুর গ ঘোড়ার গতে কোনো আলাদা কথা নাই। ৪৬-এর ধারাতে গিয়ে আবার ৩টা কথা আছে। এই ৩টা কথা আপনাদের যদি আজকে এখন বুঝাই দিতে পারি, আমি পুরা এই যে এই ফৌজদারি কার্যবিধি যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা জারি করার যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা এই ধারার মধ্যে অন্তর্নিহিত আছে। আর হচ্ছে ৫১ ধারার মধ্যে অন্তর্নিহিত আছে এই মূল বিষয়, আর ৫৪ ধারা এগুলার সাথে অন্তর্নিহিত আছে। এটা আলোচনা ৫৪ ধারার একদিন তো ক্লাসের সামনে আসতেছেই, ৫৪ ধারাটা বুঝাই দেবো। আগের মতোই আছে, শুধু আগে ছিল ৯টা ক্লোজ ছিল, ৯টা কথা ছিল, এখন ১১টা কথা হয়েছে, মাঝখানে শুধু ২ আর ৩ যুক্ত হয়েছে। কিছু শব্দগত কিছু পরিবর্তন হয়েছে, বাকি সবকিছু ঠিক আছে। এমনি নর্মালি ৫৪ ধারাটা পুরোটাই বাতিল আগেরটা, এখন নতুন করে ৫৪ ধারাটা সংযোজন হয়েছে, তবে আগের সাথে সামঞ্জস্য রেখে। ওইটা সুন্দর করে ক্লাসে একটা কৌশলের মাধ্যমে বুঝাই দিব আপনাদের, ওইটাও কৌশলের মাধ্যমে শিখাই দেব, কোনো সমস্যা নাই, খুব সহজভাবে শিখাই দেব। তাহলে আমরা ৪৬-এর ধারা আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের ক্লাস আর কয় মিনিট আছে? স্যার ২ মিনিট আছে। ২ মিনিট আছে। তাহলে ৪৬-এর ধারা তো আর আজকে আলোচনা করা সম্ভব হবে না।